চলো কিছু নোট করা আছে সেই সমস্ত জিনিসগুলো এবং যেগুলো আলোচনার থাকবে সেগুলো আলোচনা করে দেব। আচ্ছা, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তোমরা জানো ইকোনমিক্সের যে ধরনের কোশ্চেন প্যাটার্ন ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে থাকে, সেখানে 12 থেকে 13টা আর কি ইকোনমিক্স থেকে থাকে। আর বাকি যেগুলো তোমার যখন জিকে আছে, জিকেতে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেখানেও ইকোনমিক্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, সেটাও কিন্তু ইকোনমিক্সের মধ্যেই পড়ে যায়। তো ইকোনমিক্স সংক্রান্ত মানে কি অর্থনীতি সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলোও বলে দেবো। আরো কয়েকজন যদি জয়েন করে যায় তারাও জেনে নিতে পারবে। তো যাই হোক, এখনই শুরু করছি, কারণ পরে তো দেখেই নিতে পারবে সেটা। তো তোমাদেরকে আমি কোশ্চেনগুলো জিজ্ঞাসা করছি, জানলে তোমরা লিখে জানাবে। কোশ্চেনগুলো আমার কাছে রেডি আছে, ঠিক আছে? তো প্রথম যে কোশ্চেনটা যেটা ভীষণই ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের বর্তমান ভারত সরকারের ফিনান্স মিনিস্টার কে আছেন? ভারতের ফিনান্স মিনিস্টার কে আছেন? খুব ইম্পর্টেন্ট, ভারতের ফিনান্স মিনিস্টার। যারা যারা লিখতে চাও লিখতে পারো। ভারতের অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্স মিনিস্টার কে আছেন? ফিনান্স মিনিস্টার আছেন। কে কেউ কি লিখেছে? ভারতের ফিনান্স মিনিস্টার হচ্ছেন নির্মলা সীতারামন। ঠিক আছে, একদম এটা ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিনান্স মিনিস্টার যিনি হচ্ছেন নির্মলা সীতারামন। আচ্ছা, তারপরের ইকোনমিক সংক্রান্ত আরেকটা যেটা আছে, আরবিআই এর গভর্নর, বর্তমানে আরবিআই এর গভর্নর কে আছেন? আরবিআই এর গভর্নর কে আছেন বর্তমানে? কারেন্ট অ্যাফেয়ার্স 5-6টা আছে ইকোনমিক সংক্রান্ত, সেগুলো আগে আলোচনা করে দেব। ঠিক আছে, একদম। সুমন বলেছে শক্তিকান্ত দাস, জুলিরত্ন শক্তিকান্ত দাস, তনিমা বলেছে শক্তিকান্ত দাস, পাপ্পা বলেছে শক্তিকান্ত দাস। হ্যাঁ, সবাই ঠিক বলেছো, শক্তিকান্ত দাস। ঠিক আছে, তবে আরেকটা কোশ্চেন এই সাথে জুড়ে দেয়, শক্তিকান্ত দাস যখনই পড়া হবে তোমাদের আরেকটা জানতে হবে, শক্তিকান্ত দাস কততম? এইটা আসে পরীক্ষায়, ব্যাংকেও আসে, স্টাফ সিলেকশন কমিশনেও আসে। শক্তিকান্ত দাস যিনি আছেন ইনি কততম? ইনি হচ্ছেন 25তম। 25তম আরবিআই এর গভর্নর। ঠিক আছে, আচ্ছা। একই সাথে আরো একজন অ্যান্সার দিয়েছে, শুভ্রা মিশ্র, অমিত মিত্র বলে একজন অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তোমরা বলতে পারবে অমিত মিত্র কে? অমিত মিত্র হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স মিনিস্টার, মানে আমাদের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী। এটাও ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর নাম হচ্ছে অমিত মিত্র। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তী প্রশ্ন, তোমরা জানো যে ভারতের যে 1 টাকার নোট আছে, আমাদের ভারতে যে 1 টাকার নোট আছে, সেই 1 টাকার নোটে আরবিআই এর গভর্নরের সাইন থাকে না। ঠিক, আরবিআই এর গভর্নরের সাইন থাকে না, তাই তো? তাহলে কার সাইন থাকে? তো এটা কোশ্চেন থাকে, আরবিআই এর গভর্নরের সাইন থাকে না, তাহলে কার সাইন এখানে থাকবে? সেখানে থাকে ভারতের অর্থ মন্ত্রকের যে সচিব, বাংলাতে বলা হয় ভারতের অর্থ মন্ত্রকের সচিবের সই থাকে, স্বাক্ষর থাকে। সচিব বলতে বোঝায় সেক্রেটারি টু দ্য ফিনান্স মিনিস্টার, সেক্রেটারি টু দ্য ফিনান্স মিনিস্ট্রি অর্থাৎ। ঠিক আছে, তো এটাও আসতে পারে পরীক্ষায় যে ভারতের অর্থ সচিব কে, ভারতের অর্থ সংক্রান্ত যে সেক্রেটারি আছেন তিনি কে? তো অর্থ সংক্রান্ত সেক্রেটারি যিনি আছেন তিনি হচ্ছেন দেবাশিস পান্ডে। দেবাশিস পান্ডে হচ্ছে অর্থ সচিব। আচ্ছা, তো এর পরে যেটা ইম্পর্টেন্ট আছে, তোমরা জানো প্ল্যানিং কমিশন তো প্রথম অবস্থায় ছিল, তো বর্তমানে সেই প্ল্যানিং কমিশন পরিবর্তিত হয়ে এখন নীতি আয়োগ নাম হয়েছে, তাই না? প্ল্যানিং কমিশন চেঞ্জ হয়ে এখন নাম হয়েছে নীতি আয়োগ। তো প্ল্যানিং কমিশনের প্রথম যে চেয়ারম্যান উনি কে ছিলেন? ভীষণ
এটা ধরো জিআই এর কোশ্চেনও। প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন, যিনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনিই হবেন, তাই তো? আমরা জানি কি পদাধিকার বলে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনিই হবেন চেয়ারম্যান। তার মানে প্রথম চেয়ারম্যান ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, অর্থাৎ জওহরলাল নেহেরু। ঠিক আছে, তো প্রশ্ন এটা থাকতে পারে। তো যেটা বেশি আসে পরীক্ষায়, ভারতের এই যে প্ল্যানিং কমিশন আছে, প্ল্যানিং কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? হ্যাঁ, প্ল্যানিং কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? এটাও আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, দীপান্বিতা বলেছে জাহারুল, বাপ্পাও বলেছে জাহারুল, জওহরলাল, জাহারুল না জওহরলাল। হ্যাঁ, দীপান্বিতা বলেছে জওহরলাল, বাপ্পা বলেছে জওহরলাল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? ওনারা ছিলেন হচ্ছে উনি ছিলেন চেয়ারম্যান। ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান? গুলজারিলাল নন্দ। হ্যাঁ, তো খেয়াল রাখতে হবে, ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুলজারিলাল নন্দ, আর প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, আচ্ছা চলো। তোমরা জানো যে প্ল্যানিং কমিশন তো পুরোপুরি চলেনি, কারণ মোদি গভর্নমেন্ট আসার পর প্ল্যানিং কমিশনকে বন্ধ করে দিয়ে নীতি আয়োগ নামকরণ করে দিয়েছে, তাই তো? নীতি আয়োগ নামকরণ হয়েছে। তো প্ল্যানিং কমিশন তো বন্ধ হয়েছিল, তো প্ল্যানিং কমিশন যখন বন্ধ হয়েছিল তখন তার ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষাতে এসেছে। প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান তখন ছিলেন মন্টেক সিং আহলুওয়ালিয়া। ঠিক আছে, মন্টেক সিং আহলুওয়ালিয়া, ইনি ছিলেন হচ্ছে প্ল্যানিং কমিশনের শেষ ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে, তো একই সাথে বর্তমানে যেহেতু প্ল্যানিং কমিশন নেই, বর্তমানে আছে নীতি আয়োগ, তাহলে বলো নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? এটাও আসতে পারে পরীক্ষায়। তো নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী হবেন, অবশ্যই বর্তমান প্রধানমন্ত্রী, পদাধিকার বলে উনিই হবেন চেয়ারম্যান। তো নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদি, যে নামটা আছে নরেন্দ্র মোদি। ঠিক আছে, আচ্ছা, তো একইভাবে কোশ্চেন চলে আসে ডেপুটি চেয়ারম্যানকে। তো ডেপুটি চেয়ারম্যানকে, এটাও কোশ্চেন চলে আসবে। তো ডেপুটি চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন রাজীব কুমার। বর্তমানে ডেপুটি চেয়ারম্যান আছেন রাজীব কুমার। আর নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ সজলও জানিয়েছে রাজীব কুমার বর্তমানে। আর নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে হয়েছিলেন? যখন প্ল্যানিং কমিশন বন্ধ হয়ে গেল তখন তো নীতি আয়োগ চালু হলো, তখন চেয়ারম্যান ছিলেন নরেন্দ্র মোদী এবং ডেপুটি চেয়ারম্যানও তো ছিল। তো ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? তখন ডেপুটি চেয়ারম্যান ছিলেন অরবিন্দ পানাগড়িয়া, উনি ছিলেন ডেপুটি চেয়ারম্যান। আচ্ছা, তো এরপর তোমরা জানো যে প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করা হয়, তাই না? প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করা হয় এবং অর্থ কমিশন গঠন করেন ভারতের রাষ্ট্রপতি, এবং অর্থ কমিশনের যে চেয়ারম্যান তাকেও নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। তো প্রশ্ন হচ্ছে বর্তমানে অর্থ কমিশনের চেয়ারম্যান কে আছেন? অর্থ কমিশন প্রতি 5 বছর অন্তর গঠন করা হয়, ঠিক আছে? তো এখানে আরেকটা কোশ্চেন অনেকের গুলিয়ে যায়, সেটাকে বলে দিই। অর্থ কমিশন কত বছর অন্তর গঠন করা হয় এটা দেয় পরীক্ষায়, 5 বছর অন্তর। আর একটা থাকে বেতন কমিশন, বেতন কমিশন কতদিন অন্তর গঠন করা হয়? তো বেতন কমিশন কিন্তু 10 বছর অন্তর গঠন করা হয়। বেতন মানে হচ্ছে পেমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন তাদের 10 বছর অন্তর মাইনে বাড়ে। তো সেই মাইনে বাড়বে কতটা মূল্যবৃদ্ধি হয়েছে তার উপর নির্ভর করেই বাড়ানো হয়। তো সেই যে মূল্যবৃদ্ধি সেই সমস্ত কিছু যারা বিচার করে দেখে সেটাই হচ্ছে বেতন কমিশন, ঠিক আছে? তো বেতন কমিশন কিন্তু 10 বছর অন্তর হয়, আর যে ফিনান্স কমিশন যেটা আছে এটা কিন্তু 5 বছর অন্তর হয়। তো এবার বলো ফিনান্স কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ফিনান্স কমিশনের চেয়ারম্যান কে ছিলেন বলতে
এখন কে আছেন কারেন্ট চেয়ারম্যান? এন.কে. সিং ফিনান্স কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন এন.কে. সিং। ঠিক আছে, সজল কুমার রায় জানিয়েছে এন.কে. সিং। হ্যাঁ ঠিক আছে। তো দেখো ইকোনমিক্সের এই যে তোমরা আর একটুখানি নেটেও সার্চ করে নেবে এই সংক্রান্ত, মানে এই যতগুলো কোশ্চেন করলাম এইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা দুটো করে চলে আসে পরীক্ষায়। যেহেতু অর্থনীতি মানেই যে তোমার ওই বাঁধা ধরা গদে বইয়ে যা আছে সেইগুলোই যে আসবে এরকম কিন্তু নয়। অর্থনীতি সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেগুলোও কিন্তু অর্থনীতির মধ্যেই পড়ে। ঠিক আছে, তো ওগুলোও আসতে পারে। তো এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ কিছু আলোচনা করছি যেগুলো পরীক্ষাতে বারবার আসে, আর মাঝে মাঝে যেগুলো যা কোশ্চেনে থাকে সেগুলোও তো করবো, প্রিভিয়াস ইয়ারে যা এসছে সেগুলোও আলোচনা করব। আচ্ছা, তো চলো, তো প্রথম যে ব্যাপারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতি। আমাদের যে ভারতীয় অর্থনীতির এই ব্যাপারটা, অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথম যে পার্টটা চলে আসে সেটা হচ্ছে আমাদের ভারতের প্ল্যানিং কমিশন। এটাই কিন্তু প্রথমে আসে। তো প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন কত সালে গঠন করা হয়। প্রথম প্রশ্ন এটাই আসে যে প্ল্যানিং কমিশন কত সালে গঠন করা হয়। তো যারা জানো তারা বলো, প্ল্যানিং কমিশন কত সালে গঠন করা হয়? সবাই ঠিকই অ্যান্সার দিয়েছে, 1950 সালে প্ল্যানিং কমিশন গঠন করা হয়। তো এই সাথে আরেকটা কোশ্চেন যেটা আসে, সবাই ঠিক বলেছে 1950 সাল, ঠিক আছে। তো এই সাথে আরেকটা কোশ্চেন যেটা আসে, তোমরা প্ল্যানিং কমিশনের একটা ব্যাপার জানো, প্ল্যানিং কমিশনের কাজ হচ্ছে আমাদের ভারতের অর্থনীতি ব্যবস্থা এবং তার সঙ্গে দরিদ্র যারা আছে তাদের বিচার করে কিভাবে অর্থনীতিতে অনেক বেশি উন্নতি করা যায়, এইগুলোই হচ্ছে প্ল্যানিং কমিশনের কাজ ছিল। এবং একদম রুট লেভেল থেকে কিভাবে মানুষের উন্নতি হবে সেই সমস্ত পরামর্শ ডিস্ট্রিক্ট লেভেল থেকে, আর কি ডিস্ট্রিক্ট লেভেলেও প্ল্যানিং কমিশন থাকে, তাদের কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে নতুন করে এমন কিছু করা যাতে সমগ্র দেশবাসীর উন্নতি হয়, যত গরিব শ্রেণী আছে তাদেরও যাতে উন্নতি হয়, মধ্যবিত্ত আরো উন্নতি হয়, এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কাঠামো মানে অর্থনৈতিক ব্যাপারটা যেন আরো অগ্রসর হয়, এরকমই ছিল প্ল্যানিং কমিশনের কাজ। কিন্তু একটাই সমস্যা ছিল এই যে প্ল্যানিং কমিশন কিন্তু কাজ করতে পারতো না। মানে কাজ করতে পারতো না কথাটা এইভাবে, প্ল্যানিং কমিশন শুধু প্ল্যানটাই বলতো, সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করতে পারতো না। বুঝতে পারলাম তো? প্ল্যানিং কমিশনের কাজ ছিল শুধুমাত্র প্ল্যানটাই করা, কিন্তু প্ল্যানটাকে তো বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়ন করার জন্য অন্য একটা পর্ষদ তৈরি করা হয়। ঠিক আছে, অন্য একটা পর্ষদ তৈরি করা হয়, তাকে বলা হয় এনডিসি। সংক্ষেপে তাকে বলা হয় এনডিসি, জাতীয় উন্নয়ন পর্ষদ, বাংলায় থাকে জাতীয় উন্নয়ন পর্ষদ। ঠিক আছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো এই এনডিসি কত সালে তৈরি করা হয়, এটা এই প্ল্যানিং কমিশন যা না আসে এনডিসি তার থেকে বেশি আসে পরীক্ষায়, যে এনডিসি কত সালে প্রতিষ্ঠা করা হয়। তো বলো এনডিসি কত সালে প্রতিষ্ঠা করা হয়, কেউ জানা থাকলে। হ্যাঁ, এনডিসি প্রতিষ্ঠিত হয় তার ঠিক 2 বছর পরে, না 1975-এ নয়, তার ঠিক 2 বছর পরে এনডিসি হয় 1952 সালে। এটা খেয়াল রাখতে হবে, 1950 সালে প্ল্যানিং কমিশন গঠন করা হয়, আর 1952 সালে এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ জাতীয় উন্নয়ন পর্ষদ গঠন করা হয়। ঠিক আছে, আচ্ছা। তো আরেকটা প্রশ্ন থাকে, যে প্ল্যানিং কমিশন যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, প্ল্যানিং কমিশনটা কি ধরনের সংস্থা? তো অপশনে কি কি থাকতে পারে আমি বলে দিচ্ছি। প্ল্যানিং কমিশনে কি কি ধরনের সংস্থা, প্রথমত থাকতে পারে এটা যে কনস্টিটিউশনাল বডি, অপশনে থাকে কনস্টিটিউশনাল বডি মানে সাংবিধানিক সংস্থা। তো প্রথমত বলে রাখি, এই প্ল্যানিং কমিশন কিন্তু কোনো সাংবিধানিক সংস্থা নয়। ঠিক আছে, কোনো সাংবিধানিক সংস্থা নয়। প্ল্যানিং কমিশনটা হচ্ছে
একটা নন কনস্টিটিউশনাল বডি, মানে অসাংবিধানিক, মানে সংবিধান স্বীকৃত কোনো সংস্থা নয়। ঠিক আছে, হ্যাঁ, নন কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে, আর এছাড়া আর কি কি হতে পারে, আর যে পয়েন্টগুলো থাকতে পারে সেটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল। এক্সট্রা কনস্টিটিউশনাল বলতেও কিন্তু নন কনস্টিটিউশনালই বোঝায়। যে ওয়ার্ডগুলো থাকতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি। আর থাকতে পারে কি নন স্ট্যাচুটরি বডি। ঠিক, আরেকটা থাকতে পারে নন স্ট্যাচুটরি বডি। ঠিক আছে, আরেকটা থাকতে পারে, গুড, জাহরুল আলী বলল অ্যাডভাইজারি বডি। ঠিক আছে, এটাও থাকতে পারে পরীক্ষায় যে অ্যাডভাইজারি বডি। এই যতগুলো নাম বলা হবে তার মধ্যে একটা অপশনই থাকে পরীক্ষায়, এই সবগুলো থাকবে না। তাহলে কি কি নাম পেলাম আমরা, দেখো, নন কনস্টিটিউশনাল, এক্সট্রা কনস্টিটিউশনাল, নন স্ট্যাচুটরি আর অ্যাডভাইজারি। এই নামগুলো থাকতে পারে, এদের মধ্যে যেটা থাকবে সেটাই অপশনে তোমাদের সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন থাকতে পারে যে প্ল্যানিং কমিশন, এই যে ব্যাপারটা, প্ল্যানিং কমিশনটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশনের এই যে ধারণাটা, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। অপশন থাকতে পারে জাপান, রাশিয়া, চীন, আমেরিকা, এইগুলো অপশান থাকতে পারে। তো কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এই চারটে যে অপশান বললাম, জাপান, রাশিয়া, চীন, আমেরিকা, এটার মধ্যে থেকে কোথা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, রাশিয়া থেকে নেওয়া হয়েছে, ইউএসএসআর। ঠিক আছে, ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, রাশিয়া থেকে, হ্যাঁ ঠিক আছে, রাশিয়া থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা থাকে কি, এই প্ল্যানিং কমিশনের এক্স অফিসিও চেয়ারম্যানকে, তো খেয়াল রাখতে হবে যে এক্স অফিসিও যে ব্যাপারটা থাকে, এক্স অফিসিও মানে বোঝায় হচ্ছে পদাধিকার বলে। তো একটু আগে আমরা আলোচনা করেছি এক্স অফিসিও চেয়ারম্যান কে হবেন, তো এক্স অফিসিও চেয়ারম্যান কিন্তু সবসময় প্রধানমন্ত্রী হবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর এরপর যে কোশ্চেনটা আসে, আমাদের ভারতের যে যত প্ল্যানিং কমিশনগুলো চালু হয়ে, এই সরি, যত প্ল্যানিংগুলো চালু হয়েছে, অর্থাৎ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যান, এগুলো তো সব 5 বছর করে করে হয়েছে। তো প্রথম যে 5 ইয়ার প্ল্যান, এটা কত সালের কত তারিখ থেকে শুরু হয়, কত সালের কত তারিখ থেকে প্রথম 5 ইয়ার প্ল্যান যেটা, সেটা শুরু হয়। 1950 সালে তো প্ল্যানিং কমিশন চালু হলো, তো তারপর প্ল্যানিং যেটা শুরু হলো এটা কত সালের কত তারিখ থেকে শুরু হয়, এইটা প্রশ্নে থাকে। তো খেয়াল রাখবে যত প্ল্যানিং কমিশনই থাকুক না কেন, সেটার ডেটটা কিন্তু একই থাকবে, 1 এপ্রিল থেকে। আমাদের অর্থনৈতিক বছর, আমাদের ভারতে অর্থনৈতিক বছর শুরু হয় 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল থেকে 31 মার্চ। ঠিক আছে, 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত হচ্ছে অর্থনৈতিক বছর। তাহলে প্রথম প্ল্যানিং কমিশন শুরু হয়েছিল, সুমন ঠিক বলেছে, 1951 সালে। 1951 সালে 1 এপ্রিল এটা শুরু হয়েছিল। তাহলে 5 বছর ধরে চলবে। তাহলে বলো তো কত সাল পর্যন্ত চলেছিল, 5 বছর ধরে চলবে। তো কত সালের কত তারিখ পর্যন্ত এটা চলেছিল। ঠিক আছে, 31 মার্চ। হ্যাঁ ঠিক আছে, 31 মার্চ 1956 পর্যন্ত চলেছিল। তো 51-র 1 এপ্রিলে যদি চালু হয়, 1956-র 31 মার্চ পর্যন্ত 1 এপ্রিলে চালু হয়েছে, তার মানে 31 মার্চ 1956। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পরিকল্পনা। তো প্ল্যানিং কমিশন বলতে বলা হয় প্রথম যে পরিকল্পনা সেটা। আচ্ছা, আর একটা প্রশ্ন, যে জাতীয় উন্নয়ন পর্ষদ যেটা আছে, এই জাতীয় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কে হবেন। জাতীয় উন্নয়ন পর্ষদ এর চেয়ারম্যান কে হবেন, এটা ওই একই হবে। জাতীয় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ওই একই, প্রাইম মিনিস্টার। যে প্রাইম মিনিস্টার থাকবেন তিনিই হবেন জাতীয় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, এটাও কিন্তু একই রকম। আচ্ছা, তারপর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে প্ল্যানিং পড়লেই এটাকে পড়তে হবে, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি নিয়ে আলোচনা করা হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি নিয়ে আলোচনা করা হয়েছিল, মানে কি নিয়ে আলোচনা বলতে মুখ্য বিষয় কি ছিল, এটাই হচ্ছে ব্যাপার। আর অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য বিষয়বস্তু কি ছিল, মানে প্রধান লক্ষ্য কি ছিল। একদম ঠিক, কৃষি ব্যবস্থা। হ্যাঁ,
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে বিষয়ের উপর বেশি আলোকপাত করা হয়েছিল সেটা হচ্ছে কৃষি ব্যবস্থা। হ্যাঁ, কৃষি ব্যবস্থা, ঠিক আছে। তো কৃষি ব্যবস্থার উপরে বেশি জোর দেওয়া হয়েছিল। তো এই কৃষি ব্যবস্থার উপর যেহেতু জোর দেওয়া হয়, তার মানেই অবশ্যই বুঝে নেবে যত বাঁধ আছে বাঁধের সংস্করণ শুরু হয় এবং কিছু বাঁধ নতুন গঠনও করা হয় এবং উন্নত ফলনশীল বীজের ব্যবহারের কাজও এই সময় থেকেই আলোচনা শুরু হয়, তাই কৃষি ব্যবস্থার উন্নতির জন্য। আচ্ছা, আরেকটা থাকে এখানে যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মডেলটা কি ছিল, মানে কোন মডেল। এখানে মডেল বলতে এরকম যে কোনো একজন বা দুজন ব্যক্তি এই মডেলটা তৈরি করে যে ভারতের উন্নতির জন্য এই ধরনের নীতিগুলো নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো এই যে নীতিগুলো নেওয়া যেতে পারে বলে ধরে নেওয়া হয়, যিনি করেন তাদের নাম অনুসারে মডেলটা তৈরি করা হয়, মানে নামকরণটা হয় মডেল এই তাদের নামে। তো সেই কে কে করেছিলেন, অথবা বলতে পারো যে কার মডেল। হ্যাঁ, ঠিক আছে, তনিমা ঠিক বলেছে, হ্যারল্ড ডোমার মডেল। হ্যারল্ড এবং ডোমার এই দুজন ব্যক্তি ছিলেন, তাদের সম্মিলিতভাবে এই মডেলটা তৈরি করা হয়। তো এদের নাম হচ্ছে স্যার হ্যারল্ড আর হচ্ছে ইপসি ডোমার। আচ্ছা, তো ফার্স্ট একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা যে প্ল্যানিং কমিশন যেটা পড়ছো বা পড়বে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান আর সেকেন্ড 5 ইয়ার প্ল্যান পুরোটা পড়তে হবে। পুরোটা বলতে কি, 5-6খানা পয়েন্ট সবসময় পড়ে রাখতে হবে। কি লক্ষ্যমাত্রা কি ছিল সেটা, কতটা টার্গেট অ্যাচিভ হয়েছিল সেটা, আর কি, আর হচ্ছে যেগুলো আমি ধরলাম কি কি, যে কার মডেল অনুসারে হয়, আর কত সাল থেকে কত সাল, মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এই যে পার্টগুলো, আর প্রধান লক্ষ্য কি ছিল সেটা। তো একটা বলো তো, এটাও জানো তোমরা, ভাকরানাঙ্গাল, হীরাকুদ, মেটুর, দামোদর ভ্যালিতে বাঁধ তৈরির কাজ শুরু হয়েছিল। একটু আগে যেটা বললাম যে এই সময় বাঁধের কাজ শুরু হয়, তো সেটা হচ্ছে ভাকরানাঙ্গাল, হীরাকুদ, মেট্টুর আর দামোদর ভ্যালিতে বাঁধ তৈরির কাজ শুরু হয়েছিল এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে, ঠিক আছে। আচ্ছা, আর এই সময় আর একটা জিনিস শুরু হয়, সেটা হচ্ছে এই সাথেই আলোচনা করে দিচ্ছি একইভাবে, ফ্যামিলি প্ল্যানিং। তো এটাও অসংখ্যবার এসছে পরীক্ষাতে। তুমি পুরোনো কোশ্চেন সেট দেখলেই দেখবে যে প্ল্যানিং কমিশন ভারতে কত সালে শুরু হয় বা কোন পরিকল্পনাকালীন সময়ে শুরু হয়, প্রায়ই এসেছে পরীক্ষায়। তো প্ল্যানিং কমিশন শুরু হয়েছিল, প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল, সরি প্রশ্নটা ঘুরে গেছে, ফ্যামিলি প্ল্যানিং শুরু হয়েছিল 1952 সালে। অর্থাৎ বুঝতেই পারছো প্রথম পরিকল্পনাকালীন সময়েই হয়েছিল। 1952 সালে ফ্যামিলি প্ল্যানিং প্রথম গ্রহণ করা হয়, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। আচ্ছা, তো এরপর যেটা, এটা হচ্ছে একটা কোইন্সিডেন্স টাইপের, মানে কোরিলেটেড কিছু কোশ্চেন আছে, যে যদি কখনো এরকম প্রশ্ন চলে আসে, ভারতের প্রথম নির্বাচন কোন পরিকল্পনাকালীন সময়ে হয়েছিল, তো বুঝতেই পারছো প্রথম পরিকল্পনাকালীন সময়েই হবে ভারতের প্রথম নির্বাচন। আচ্ছা, তো এরপরে আর যেটা আসতে পারে সেটা হচ্ছে প্রথম পরিকল্পনাকালে জিডিপি গ্রোথ টার্গেট কত ছিল। প্রথম পরিকল্পনাকালে জিডিপি গ্রোথ টার্গেট কত ছিল। গ্রোথ টার্গেট ছিল হচ্ছে 2.1%, আর জিডিপি গ্রোথ অ্যাচিভড মানে কতটা সংগ্রহ হয়েছিল, যতটা টার্গেট করা হয়েছিল তার কতটা আয় হয়েছিল, 3.6%। অর্থাৎ বুঝতেই পারছো এটা অনেকটা বেশি আয় হয়েছিল, 3.6%, ঠিক আছে। আচ্ছা, তারপর এরপর যেটা থাকবে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। এই দুটো যেহেতু অনেকটাই পড়তে হয়, এই জন্য এই দুটো একটু বেশি মানে আলোচনা করতে হবে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সালটা ওই একই রকম ভাবে পড়বে, আরো 5 বছর যোগ করে দেবে, হয়ে যাবে। এটাতে আর কোনো কমপ্লিকেশন কিছু নেই, প্রথমটা মনে রাখলে সেকেন্ড এবং থার্ড পেয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কার মডেল ব্যবহার করা হয়, এটা হচ্ছে পরের প্রশ্ন। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কার মডেল ব্যবহার করা হয়, এখানে হয় প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেল, এটাকে বলা হয় এক কথায় মহলানবিশ মডেলকে। এবং এই সেকেন্ড পরিকল্পনাকালে শিল্পক্ষেত্রে বিগ পুশ থিওরি অবলম্বন করা হয়, বিগ পুশ থিওরি। হ্যাঁ, তনিমা ঘোষ বললো মহলানবিশ, ঠিক আছে, মহলানবিশ মডেল, এখানে বিগ পুশ থিওরি অবলম্বন করা হয়। বিগ পুশ মানে যে ক্ষেত্রটা দুর্বল সেই ক্ষেত্রটাকে অনেক টাকা পয়সা দিয়ে, মানে লোনের ব্যবস্থা করে, আরো বিশেষ সুযোগ সুবিধা দিয়ে সেই ক্ষেত্রটাকে অনেকটা বাড়িয়ে দেওয়া, সেটাই হচ্ছে বিগ পুশ বলা হয়। কারণ শিল্পক্ষেত্রে
যদি বিনিয়োগ কম হয়ে যায় তাহলে শ্রমিক কম হয়ে যাবে, শ্রমিক যদি কম হয় এবং বিনিয়োগও যদি কম হয় তাহলে কি হয়, প্রোডাকশন কমে যায়, প্রোডাকশন কমে যাওয়া মানে জাতীয় আয়ও কমে যাবে, অতএব সেই বেকারত্ব বেড়ে যাবে, মানে ওই একটা চক্র ঘুরতে থাকে, সেই জন্য বিগ পুশ করে সেটাকে বাড়িয়ে দেওয়া হয় আর কি, মানে উৎপাদনটাকে বাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মূল লক্ষ্য কি ছিল, এটাও খুব আসে পরীক্ষায়। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মূল লক্ষ্য কি ছিল? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মূল লক্ষ্য ছিল, এখনই যেটা বলে দিলাম, শিল্পক্ষেত্র, শিল্পক্ষেত্রে বিনিয়োগ মানে শিল্পক্ষেত্রের উন্নতি, এটা ছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মূল লক্ষ্য। তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যেটা আছে, এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় কিছু শিল্প গঠন করা হয়, ঠিক আছে, কিছু শিল্প গঠন করা হয়, সেই শিল্পগুলো কয়েকটা হচ্ছে রাউরকেল্লা, দুর্গাপুর এবং ভিলাই। রাউরকেল্লা, দুর্গাপুর এবং ভিলাইয়ে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গঠন করা হয়, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, তো এই সময়ে আরেকটা বড় ঘটনা হয় যেটা খুবই থাকে পরীক্ষায় এবং বারবার এসছে, এলআইসি, এলআইসিআই বলে যেটাকে আমরা চিনি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, এই এলআইসি, এলআইসিটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এলআইসি প্রতিষ্ঠিত হয় 1900, হ্যাঁ, এলআইসি প্রতিষ্ঠিত হয় 1956 সালে, 1956 সালে এলআইসি প্রতিষ্ঠিত হয়। আর ঠিক এই সময়ে ভারতে কিন্তু প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় 1959-এ, 1959-এ পঞ্চায়েতি রাজ ব্যবস্থাও চালু হয়ে যায় এই সময় রাজস্থানে, ঠিক আছে। আচ্ছা, এর পরে যেগুলো পড়তে হবে এগুলো ওইভাবে কত টার্গেট ছিল বা কত কি উৎপাদন হয়েছে সমস্ত কিছু পড়তে হয় না, একটু কম পড়তে হয়, পড়তে পারলে তো খুবই ভালো, কারণ ডাব্লিউবিসিএস এর মেন যখন দেবে তখন এইগুলো সবই কাজে লাগবে, প্রত্যেকটা জিনিসই কাজে লাগবে। তো একদম লাস্ট মুহূর্তে এইগুলো এত কিছু তো করতে পারবে না, তো লাস্ট মুহূর্তে তোমাদের মডেল প্রথম 4খানা অবশ্যই দেখে যেতে হবে, প্রথম 4টে মডেল কি। তো প্রশান্ত চন্দ্র মহলানবিশ কিন্তু সেকেন্ড এবং থার্ড এই দুটো মডেলই করেছিলেন, ঠিক আছে, সেকেন্ড এবং থার্ড এই দুটো মডেলই প্রশান্ত চন্দ্র মহলানবিশ করেছিলেন, এটা মনে রাখতে হবে। আর তোমার সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড মানে খাদ্যের ক্ষেত্রে মানে স্বনির্ভরতা, এইটা খাদ্যের ক্ষেত্রে স্বনির্ভরতা, এটা তৃতীয় পরিকল্পনাকালীন সময়ে শুরু হয়েছিল, ঠিক আছে, খাদ্যের ক্ষেত্রে স্বনির্ভরতা। আচ্ছা, তারপর তারপর জানো যে তৃতীয় পরিকল্পনা যেটা আছে, তৃতীয় পরিকল্পনাতে যেটা বললাম যে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এটা কিন্তু তৃতীয় পরিকল্পনা শেষ করতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই তো, অ্যাকচুয়ালি প্ল্যান হলিডে চালু করে দেওয়া হয়, প্ল্যান হলিডে। তো পরীক্ষাতে যেটা প্ল্যানিং হলিডে কেন হয়েছিল ওই সময়টা, পাকিস্তান এবং চীনের যে আক্রমণের ফলে ওই সময়ে ভারতের অর্থনৈতিক অবস্থা একদম বড়সড় ধস নামে, তো তার জন্য প্ল্যানিং কমিশন ওইভাবে নতুন করে আর প্ল্যান 5 বছরের প্ল্যান না করে কিছু রোলিং প্ল্যান করে। তো সেই যে 3 বছরের যে প্ল্যানটা করেছিলেন সেই 3 বছরের প্ল্যানটাকে বলা হয় প্ল্যান হলিডে, ঠিক আছে, প্রতি 1 বছর অন্তর এটাকে চেঞ্জ করা হতো ওই সময়, এটা বিশেষ বিশেষ কারণে করা হয়, যখন অর্থনৈতিক অনেকটা ভেঙে পড়ে, 5 বছরের একবারে পরিকল্পনা করা সম্ভব হয় না, সেই সময় এরকম পরিকল্পনা নেওয়া হয়। তো প্ল্যান হলিডে এই সময় চালু হয়েছিল। তো পরীক্ষাতে আসে এটা প্ল্যান হলিডের সময়কাল কত, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার এসছে পরীক্ষাতে, এমনকি 2017 সালের যে ডাব্লিউবিসিএস সেখানেও এসেছিল, প্ল্যান হলিডে কত সাল থেকে কত সাল পর্যন্ত, প্ল্যান হলিডে কত সাল থেকে কত সাল পর্যন্ত, এটা হয়েছিল 1966 থেকে 69, একদম ঠিক, 1966 থেকে 69 পর্যন্ত ছিল প্ল্যান হলিডে, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, তো 1969 সালে এই সময় একটা বিশেষ ঘটনা ঘটে 1969 সালে, সেটা হচ্ছে গ্রিন রিভলিউশন। হ্যাঁ, সুমনও বললো 67, 68, 69, গ্রিন রিভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব হয়েছিল এই সময় 1969 সালে সবুজ বিপ্লব হয়েছিল। তো 1969 সালে যে সবুজ বিপ্লব হলো, তো বলতে পারবে কোন ফসলের উপর বেশি জোর দেওয়া হয়, মানে কোন ফসলের ক্ষেত্রে সবুজ বিপ্লবটাকে ভালোভাবে বোঝা গেছিল? হ্যাঁ, সেটা হচ্ছে গম,
গমের ক্ষেত্রে বোঝা গেছিল সবুজ বিপ্লব, এবং পাঞ্জাব এবং হরিয়ানা এই অঞ্চলে প্রচুর পরিমাণে হেক্টর প্রতি প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, গম। আচ্ছা, তো এরপর যেটা সেটা হচ্ছে, এটা বলো যে এই 1969 সালে আরো একটা ঘটনা ঘটে 1969 সালে, সেটা হচ্ছে 14টা ব্যাংককে রাষ্ট্রীয়করণ করা হয়। ঠিক আছে, 14টা ব্যাংককে রাষ্ট্রীয়করণ করা হয়, ন্যাশনালাইজড করা হয়, রাষ্ট্রীয়করণ করা হয় 14টা ব্যাংকে। কত সালে? একই 1969 সালে। 1969 সালে 14টা ব্যাংককে রাষ্ট্রীয়করণ করা হয়। আর একটা জিনিস মনে রাখতে হবে, এটা একটু কঠিনের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে, তাও এমআরটিপি অ্যাক্ট, মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড পলিসি। এমআরটিপি অ্যাক্ট হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার হয়। এমআরটিপি অ্যাক্ট চালু হয়েছিল 1969-এ। এটা কিন্তু 4th 5 ইয়ার প্ল্যানের মধ্যে চলে গেছে। 4th 5 ইয়ার প্ল্যান, এমআরটিপি অ্যাক্টটা এই সময় চালু হয়েছিল। আচ্ছা, তারপরে যেটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আছে, এই পরিকল্পনাটা কে বলা হয় গ্যাটগিল মডেল। ঠিক আছে, এই পরিকল্পনাটাকে বলা হয় হচ্ছে গ্যাটগিল মডেল। আচ্ছা, আরেকটা পরের প্রশ্ন যেটা আসে যে 20 দফা কর্মসূচি, আচ্ছা অর্থাৎ 20 পয়েন্ট প্রোগ্রাম, 20 দফা কর্মসূচি কোন পরিকল্পনায় নেওয়া হয়? এটা হচ্ছে নেওয়া হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 20 দফা কর্মসূচি নেওয়া হয়। তো এই যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা, সেই সময়ে একটা ঘোষণা হয়েছিল, ইন্দিরা গান্ধী একটা ঘোষণা করেছিলেন, সেই ঘোষণাটা কি বলতে পারবে? মানে কি ইনিশিয়েট হয়েছিল ইন্দিরা গান্ধী, যেটা 4th 5 ইয়ার প্ল্যানের সময় ঘোষণা করেছিলেন, এই সময় সেটা ইনিশিয়েট হয়েছিল। ঘোষণাটা আসলে 4th 5 ইয়ার প্ল্যানে, আর ইনিশিয়েট হয়েছিল মানে চালু হয়েছিল এই 5 ইয়ার প্ল্যানে। হ্যাঁ ঠিক আছে, গরিবি হটাও। তো এইটাও অনেকের গুলিয়ে যায় যে গরিবি হটাও কোন পরিকল্পনাকালীন সময়ে অ্যানাউন্স হয়েছিল। অ্যানাউন্স যদি বলে তাহলে হবে 4th 5 ইয়ার প্ল্যান। আর যদি বলে কোন পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল গরিবদের স্বনির্ভর করা, অর্থাৎ দারিদ্র দূরীকরণ, সেইটা হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যদি শুধু বলে অ্যানাউন্স করেছিলেন কত সালে, সরি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সেটা হবে 4th। আর যদি বলে এরকম যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল দারিদ্র দূরীকরণ, সেটা হবে 5th। ঠিক আছে, এই। আর স্বয়ংভরতা বলে একটা ওয়ার্ড আছে, স্বয়ংভরতা। স্বয়ংভরতা কোন পরিকল্পনাকালে নেওয়া হয়? সেটা হচ্ছে 4th পরিকল্পনা, স্বয়ংভরতা। ঠিক আছে, স্বয়ংভরতা প্রথম শুরু হয় 4th পরিকল্পনায়, সমস্ত দিক থেকে স্বনির্ভরতা। ঠিক আছে, সেটা হয় 4th পরিকল্পনাকালীন সময়। এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার এসেছে, ডাব্লিউবিসিএস এ তো অবশ্যই, অন্যান্য পরীক্ষাতে এসেছে। আচ্ছা, তো 5th 5 ইয়ার প্ল্যানের পরিকল্পনা কে করেছিলেন? এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও এটা আসতে পারে। ডিপি ধর। প্রথম 5টা পরিকল্পনার যে মডেল, এই মডেলগুলো মুখস্থ রাখতে হবে। ডিপি ধর, ঠিক আছে, ডিপি ধর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা, সেটা। আচ্ছা, তারপর তোমরা এই যে এখন শোনো যে আইসিডিএস এ কেউ কেউ চাকরি করে, তো আইসিডিএস কত সালে প্রতিষ্ঠা করা হয়? আইসিডিএস এর ফুল ফর্মও কিন্তু আসে। আইসিডিএস এর ফুল ফর্ম কেউ বলতে পারবে? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। আচ্ছা, আর আইসিডিএস কত সালে চালু হয়েছিল? আইসিডিএস চালু হয়েছিল 1975 সালে। আইসিডিএস চালু হয়েছিল 1975 সালে, আর এটা কিন্তু 1978 সালে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, 1975-এ চালু হয়েছিল, 1978 সালে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এই প্রথম 5টা পরিকল্পনার থেকে সব থেকে বেশি পরীক্ষাতে আসে, প্রথম 5টা পরিকল্পনার মধ্যে একটা পরিকল্পনাকে বলা হয় পিপলস প্ল্যান। পিপলস প্ল্যান মানে মানুষের জন্য পরিকল্পনা। সেইটা কোন পরিকল্পনাকে বলা হয়? মানুষের জন্য পরিকল্পনা। সেটা বলা হয় 5th 5 ইয়ার প্ল্যানকে। 5th 5 ইয়ার প্ল্যানকে বলা হয় মানুষের জন্য পরিকল্পনা। ঠিক আছে, আচ্ছা। তারপরে
তারপরে আবার একটা রোলিং প্ল্যান চালু হয়, যাকে বাংলায় বলা হয়, আগেরটা যেমন নাম দিয়েছিল প্ল্যান হলিডে, তারপরে এটাকে নাম দেওয়া হয়েছে রোলিং প্ল্যান, অর্থাৎ ঘূর্ণমান, ঘূর্ণমান পরিকল্পনা। তো বাংলাতে তো থাকবেই পরীক্ষায়। ঘূর্ণমান পরিকল্পনা কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? প্ল্যান হলিডে যেমন চলেছিল 67, 68, 69, ঠিক আছে। আর ঘূর্ণমান পরিকল্পনা কত সালে চালু হয়েছিল, মানে ক বছরের জন্য চলে সেটা প্রথমত জানতে হবে, সেটা 2 বছরের জন্য। আর এটা চালু হয়েছিল, হ্যাঁ, 78 থেকে 80, মানে 78, 79 আর 79, 80, এইভাবে 78 থেকে 79, আবার 79 থেকে 80, এই 2 বছরের জন্য চালু হয়েছিল। হ্যাঁ, তো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, খুব কম আসে তাই যদিও, এই ঘূর্ণমান পরিকল্পনার স্রষ্টা কে ছিলেন? একজন বিদেশি বিজ্ঞানী আছে, মানে বিজ্ঞানী বলতে অর্থবিজ্ঞানী, অর্থনীতিবিদ। তিনি হচ্ছেন র্যাগনার ফ্রিস্ক। র্যাগনার ফ্রিস্ক হচ্ছে এই রোলিং প্ল্যানের স্রষ্টা। রোলিং প্ল্যানটাকে উনি প্রথম ডেভেলপ করেছিলেন। আচ্ছা, তারপর যেটা আছে, তারপর ইম্পর্টেন্টের মধ্যে প্ল্যানিং কমিশনটা পুরোটা যদি একটু ভালো করে দেখে যাও, এখান থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো থাকে। তো এরপরে যে কোশ্চেন সেটা বলি, তোমরা একটা জিনিস পড়েছো যে জওহর রোজগার যোজনা আর নেহেরু রোজগার যোজনা, এই দুটো দুটো পরপর 2 বছরে এসেছিল। হ্যাঁ, সুমন কর্মকার জিজ্ঞাসা করছে 1 এপ্রিল থেকে কিনা। হ্যাঁ, সমস্ত পরিকল্পনাই 1 এপ্রিল থেকে চালু হয়ে 31 মার্চ পর্যন্ত চলবে, এই নিয়ম। 1 এপ্রিল থেকে 31 মার্চ আমাদের ভারতের অর্থনৈতিক যে বর্ষ, মানে ফিনান্সিয়াল ইয়ার আমরা ধরি 1 এপ্রিল টু 31 মার্চ, মানে সবসময় এক বছরের শুরু থেকে আর এক বছরের পরের বছরের শুরু পর্যন্তই হবে। মানে 1 এপ্রিল যদি 1980 হয় কোনো একটা, তাহলে শেষ হবে হচ্ছে 1981-র 31 মার্চ, এইভাবে। তো এখন যেটা বললাম, কি একটা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, জওহর রোজগার যোজনা আর নেহেরু রোজগার যোজনা, এটা এরকমই একটা কোশ্চেন, অল্টারনেট করে এবছর ও বছর আসে। একটা আসে জওহর রোজগার যোজনা কাদের জন্য, আর একটা আসে নেহেরু রোজগার যোজনা কাদের জন্য। হ্যাঁ, জওহর রোজগার যোজনা, জওহর রোজগার যোজনা হচ্ছে তাদের জন্য, জওহরটা জওহরলাল নেহেরু, একই সালে দুটোই চালু করা হয়। জওহরটা হচ্ছে গ্রামের জন্য, আর নেহেরু যেটা আছে সেটা হচ্ছে শহরের জন্য, এভাবে মনে রাখবে। আচ্ছা, তারপর সেবি প্রতিষ্ঠা করা হয়। সেবি মানে কি? সেবির ফুল ফর্ম থাকে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। তো সেবি কথাটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ভারতের যে স্টক এক্সচেঞ্জ আছে, স্টক এক্সচেঞ্জ বলতে ভারতের যে মানি মার্কেটিং যেখানে হয়, সমস্ত রকম শেয়ার কেনাবেচা যেখানে হয়, সেই যে কেনাবেচাটাকে টোটাল যে রক্ষণাবেক্ষণ করে, অর্থাৎ টোটাল যে পরিচালনা করে, কন্ট্রোল করে, তাকে বলা হয় সেবি, ঠিক আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির সার্টিফিকেট ছাড়া, হ্যাঁ, স্টক মার্কেটের কথা ঠিক, সেবির সার্টিফিকেট ছাড়া শেয়ার মার্কেটে কেউ টাকা পয়সা খাটাতে পারবে না, মানে কোনো কোম্পানি শেয়ার মার্কেট আর মার্কেটে টাকা পয়সা মানুষের কাছ থেকে তুলতে পারবে না, ঠিক আছে। দেখবে অনেকে বলে যে শেয়ারে কাজ করে, শেয়ারে কেনা বেচা করে, তা যে কোম্পানির কাছ থেকে কিনছে বা সেই কোম্পানিকে আবার বিক্রি করছে, তার মানে বোঝাবে ওই কোম্পানির সেবি সার্টিফিকেট আছে, সেবি অ্যাপ্রুভ করবে তবে সার্টিফিকেট। তো কোশ্চেন হচ্ছে এই যে দুটো থাকে সেবি থেকে, প্রধান যেটা সেটা হচ্ছে সেবির কাজ কি, মানে কি সংক্রান্ত কাজ করে, সেটা হচ্ছে স্টক মার্কেট। আবার উল্টেও থাকে স্টক মার্কেট সংক্রান্ত, অর্থাৎ শেয়ার মার্কেটের, এটা বাংলাতেও থাকতে পারে অংশীদারি কারবার, ঠিক আছে। ভারতে অংশীদারি কারবারের মূল নিয়ন্ত্রক কে, সেটা হবে হচ্ছে সেবি। আর একটা থাকে সেবি কত সালে গঠিত হয়েছিল। সেবি গত সাল, পঞ্চায়েতি রাজ যেটা আছে, পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কনস্টিটিউশনাল মানে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে কত সালে? হ্যাঁ, এই তো 1992 সালে পঞ্চায়েতি রাজ সাংবিধানিক স্বীকৃতি লাভ করে 1992 সালে। আর একই সাথে মনে রাখতে হবে যে পৌরসভা, পৌরসভা সেটা ওই একই সালে 1992 সালে পঞ্চায়েতি রাজ এবং
পৌরসভা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে 1992 সালে। আচ্ছা, প্রথম 1 থেকে 5 একটু ভালো করে পড়বে, আর পরেরগুলো আপাতত একটুখানি ওই চোখ বুলিয়েই যাবে। আচ্ছা, এরপর কিছু যে রিভলিউশন যেগুলো আছে সেই রিভলিউশন গুলো কিন্তু পড়তে হবে। রিভলিউশন বলতে যেমন ধরো বললো রাউন্ড রিভলিউশন, রাউন্ড রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত? কি হবে রাউন্ড রিভলিউশন? পটেটো, আলু, আলুর সঙ্গে যুক্ত। আচ্ছা, বলো তো হোয়াইট রিভলিউশন, হোয়াইট রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত? হ্যাঁ, আগের কোশ্চেনের উত্তর ঠিক আছে, পটেটো বা আলু। আর হোয়াইট রিভলিউশন সাদা রং, অতএব শ্বেত বিপ্লব। হ্যাঁ ঠিক আছে, দুধের সঙ্গে যুক্ত, শ্বেত বিপ্লব এর সঙ্গে যুক্ত। আচ্ছা, গ্রিন রিভলিউশনটা জানো? গ্রিন রিভলিউশন গমের সঙ্গে যুক্ত। গ্রিন রিভলিউশন। গ্রে রিভলিউশন, গ্রে, গ্রে রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত? গ্রে রিভলিউশন ফার্টিলাইজার বা সার, ফার্টিলাইজার বা সার এর সঙ্গে যুক্ত। পাপ্পা লিখছে তেলের সঙ্গেও যুক্ত। তেল বলতে গ্রে রিভলিউশন। ফার্টিলাইজার, গ্রে রিভলিউশন হচ্ছে ফার্টিলাইজার। আচ্ছা, এবার এরপরে যে ইম্পর্টেন্ট যেগুলো আছে, আচ্ছা তো এই যে কোশ্চেনগুলো আমি জিজ্ঞাসা করলাম তার কয়েকটা আরেকবার বলো তো। ফ্যামিলি প্ল্যানিং কত সালে নেওয়া হয়? হ্যাঁ, 1952 সালে ফ্যামিলি প্ল্যানিং নেওয়া হয়, গ্রহণ করা হয়। আইসিডিএস কত সালে চালু করা হয়? আইসিডিএস 1975 সালে চালু করা হয়। আচ্ছা, 1975 সালে চালু করা হয়েছিল। আচ্ছা, তারপর এটা বলো স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা এটা কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1999 সালে এটা চালু হয়েছিল। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে কন্যাশ্রী কত সালে চালু করা হয়? এটা একদম কারেন্ট কোশ্চেন। কন্যাশ্রী কত সালে চালু করা হয়? ঠিক আছে, 2013 সালে। আচ্ছা, গ্রামগঞ্জের মানুষের যে থাকার জন্য যে বাড়ি দেওয়া হয়, এই বাড়িটা কোন পরিকল্পনার অংশ? কোন পরিকল্পনার মাধ্যমে দেওয়া হয়? ইন্দিরা আবাস যোজনা। ঠিক আছে, ইন্দিরা আবাস যোজনা। আচ্ছা, 100 দিনের যে কাজ করানো হয়, ঠিক আছে, 100 দিনের যে কাজ, 100 দিনের যে কাজটা করানো হয়, 100 দিনের কাজটা কোন পরিকল্পনা? এটা হচ্ছে MGNREGS,
প্রথমে এটা এনআরইজিএস নাম ছিল, ঠিক আছে, খেয়াল রাখবে। প্রথমে এটা নাম ছিল এনআরইজিএস, কিন্তু বর্তমানে এটার নাম হয়েছে এমজি এনআরইজিএস। এমজি বলতে মহাত্মা গান্ধী কথাটা জুড়ে গেছে। এনআরইজিএস এর ফুল ফর্ম ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। আর এখন এটার নাম হয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, এই নামটা এখন হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা। এই যে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা, যেটা আমরা জানি স্বাস্থ্য সাথী কার্ড তো পরে চালু হয়েছে, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা এইটা কত সালে চালু হয়? এটা চালু হয় 2007 সালে। তো এই রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা, এই যে কার্ডটা, এটা কাদের জন্য? এটা হচ্ছে বিপিএল দের জন্য, মানে বিলো পভার্টি লেভেল, বিপিএল দের জন্য। ঠিক আছে। আচ্ছা, তারপর আরো কিছুটা বার করছি একটা জায়গা। আচ্ছা, বলো, ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। মরশুমি বেকারত্ব বলে একটা বেকারত্বর ভাগ আছে, মরশুমি বেকারত্ব। মরশুমি বেকারত্বটা কি বলতে পারবে? মরশুমি বেকারত্ব হচ্ছে কৃষিক্ষেত্রে দেখা যায়। কারণ কি, কোনো একটা নির্দিষ্ট সময়ে কৃষিক্ষেত্রে দেখা যায় যে কোনো ফসলই চাষ করা যায় না, ওই জন্য কৃষিক্ষেত্রকে বলা হয় মরশুমি বেকারত্ব। আচ্ছা, অনুসারী শিল্প। এই যে অনুসারী শিল্প আছে, অনুসারী শিল্প সাধারণত কোন মূল শিল্পের উপর বেস করে হয়? অনুসারী শিল্পগুলো কোন মূল শিল্পের উপর বেস করে হয়? অনুসারী শিল্প সাধারণত শিল্পক্ষেত্রে হয়, শিল্পক্ষেত্রে বড় বড় যে বৃহৎ শিল্প আছে, বৃহৎ শিল্পের উপর বেস করে অনুসারী শিল্পগুলো গঠন করা হয়। আচ্ছা, এখানে ওই যে আবার একটা কোশ্চেন এসছে একই, পরিবার পরিকল্পনা কর্মসূচি কত সালে গ্রহণ করা হয়েছিল? এই কোশ্চেনটা বারবারই এসছে, মানে প্রায় 1-2 বছর অন্তর অন্তর এই কোশ্চেনটা আসে। পরিবার পরিকল্পনা কত সালে গ্রহণ করা হয়েছিল? ওই একই 1952 সালে গ্রহণ করা হয়েছিল। স্বাধীন ভারতে প্রথম শিল্পনীতি কত সালে ঘোষিত হয়? এই একটা, এটাও 2 বছর অন্তর আছে। স্বাধীন ভারতে প্রথম শিল্পনীতি কত সালে ঘোষিত হয়? স্বাধীন ভারতে প্রথম শিল্পনীতি 1948 সালে ঘোষিত করা হয়। দেখো, স্বাধীন ভারত 1947-এ স্বাধীন হয়েছিল এবং 1948-এই শিল্পনীতি ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, অর্থনীতিতে উদারনীতিবাদের জনককে? উদারনৈতিক অর্থনীতির জনক কাকে বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট এটাও, এটাও মোটামুটি 2-3 বার এসেছে দেখছি। অর্থনীতিতে উদারনীতিবাদের জনককে কাকে বলা হয়? অর্থনীতিতে উদারনীতির অর্থনীতি বলা হয়, হ্যাঁ, মনমোহন সিংকে। ঠিক আছে, রনিত বলল মনমোহন সিং। আর অনেক সময় এই কোশ্চেনটা না একটু ঘুরিয়ে দেয়, ঘোরানো বলতে কিরকম, সেক্ষেত্রে এই মনমোহন সিং কথাটাই থাকে না, সেক্ষেত্রে আরেকজনকেও বলা হয়, কিন্তু সেটা কি জানো? মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি যে প্রধানমন্ত্রীর আন্ডারে কাজ করতেন, এই কথাটাই বলতে হয়। অর্থাৎ মনমোহন সিং এর আমলে যে প্রধানমন্ত্রী ছিলেন তার নামও বলা হয়, ঠিক, নরসিমা রাও। ঠিক আছে, তো ওইটাই, মনমোহন সিং এবং নরসিমা রাও দুজনকেই কিন্তু ওই উদারনীতি অর্থনৈতিকবাদের জনক বলা হয়। মূলত বলা হয় মনমোহন সিংকে, তো পরীক্ষাতে অনেক সময় মনমোহন সিংকে দেয় না অপশানে, সেক্ষেত্রে নরসিমা রাও কিন্তু তোমার আনসার হবে। ঠিক আছে। আচ্ছা, নয়া শিল্পনীতি, এই যে উদারনীতিবাদের জনক আমরা বলছি, এই সময় আসলে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি গঠন করা হয়।
নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এই নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা কত সালে গ্রহণ করা হয় এটা আর একটা ইম্পর্টেন্ট। বাংলাতে থাকে নয়া শিল্পনীতি, কত সালে নেওয়া হয়? নয়া শিল্পনীতি নেওয়া হয় 1991 সালে। ঠিক আছে, তো ছোট্ট একটা গল্প বলে দিচ্ছি, গল্প বলতে এই যে অর্থনীতিরই। 1991 সালে ওই সময়কালীন ওই সময়কালে এরকম একটা ঘটনা হয় যে অর্থনীতি একেবারে ভেঙে পড়ে, অর্থনীতিটা একেবারেই ভেঙে পড়ে। তোমরা জানো ওই তোমরা কদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল, সিনেমা না ওয়েব সিরিজ, যে হর্ষদ মেহতা, ওই সময় আর কি হর্ষদ মেহতার যে সময় জেলে যায় তারই ওই আগে পরে ওরকম একটা সময়। তো হর্ষদ মেহতার ওই সময়টাই অর্থনীতি আর কি একটা বিরাট ধস নামে, এবং হর্ষদ মেহতাও এর জন্য একটা বিরাট আকারে দায়ী ছিলেন, মানে উনিও দায়ী ছিলেন। তো সেই সময়টায় অর্থনীতি যখন ধস নেমে যায় তখন হয় কি, উনি বিভিন্ন রকম সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোকে প্রাইভেটাইজ করতে শুরু করেন, এবং প্রাইভেট কোম্পানি যেগুলো আছে সেগুলোকে ওয়েলকাম করতে শুরু করেন, এবং যার ফলে কি হয়, টাকা পয়সার রোলিংটা আরো বেড়ে যায়, এবং টাকা পয়সার রোলিং বেড়ে যায় বলেই আবার অর্থনীতি ঘুরে দাঁড়ায়। তোমরা জানবে যে টাকা পয়সা যত লেনদেন হবে তত সেটাকে বলা হবে টাকার যে ফ্লোয়িং আছে, ঠিক আছে, মানে টাকা চলছে, তার মানে অর্থনীতি ঠিক আছে। কিন্তু টাকা যদি হঠাৎ চলা বন্ধ হয়ে যায়, যেটা আমরা এই লকডাউনের সময় খেয়াল করেছি, যে টাকা পয়সার লেনদেন কমে গেছে, তো লেনদেন যখনই কমে যাবে তার মানে বুঝতে হবে যে অর্থনীতিতে হঠাৎ ভাঙন দেখা গেছে। ভাঙন বলতে স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, বদ্ধ অর্থনীতি। ঠিক আছে, তো সবসময় টাকা পয়সা হচ্ছে একটা স্রোতের মতো, স্রোত যত সময় ভালো চলবে তার মানে সমস্ত অর্থনীতি ঠিক আছে, এটাই বোঝায়। আচ্ছা আচ্ছা, তারপরের প্রশ্ন বলছি, ভীষণ ইম্পর্টেন্ট এটাও। রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন বিদেশি বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয়? আচ্ছা, অর্থনীতি পড়া মানে কিন্তু তোমাদের শিল্প চ্যাপ্টারও পড়ে নিতে হবে, শিল্প কিন্তু অর্থনীতির মধ্যে পড়ে। ঠিক আছে, তো রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন বিদেশি বিনিয়োগে স্থাপিত হয়? সেটা হচ্ছে পশ্চিম জার্মানি। এর পরের প্রশ্ন, ভিলাই ও বোকারো ইস্পাত কারখানা, ভিলাই ও বোকারো ইস্পাত কারখানা কোন বিদেশি বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয়? সেটা হচ্ছে সোভিয়েত রাশিয়া। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আচ্ছা, এরপর একটা ওয়ার্ল্ড ইকোনমিক থেকে কোশ্চেন আসে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আইএমএফ, আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা কোন সম্মেলনে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়? কোন সম্মেলনের ফলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল? এটা নেওয়া হয়েছিল ব্রেটেন উডস সম্মেলনের মাধ্যমে। ঠিক আছে, ব্রেটেন উডস সম্মেলনের ফলে এই আইএমএফ কথাটা, মানে আইএমএফটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন যেটা, আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা বিগ পুশ ধারণাটা করেছিলাম, যে বিগ পুশ ব্যাপারটা কি। তো বিগ পুশ এই ধারণাটা কে প্রবর্তন করেছিলেন? বিগ পুশ ধারণাটা প্রবর্তন করেছিলেন রোডেন। ঠিক আছে, রোডেন বিগ পুশ থিওরিটা প্রথম চালু করেছিলেন। আচ্ছা, তারপরে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন? এই তো এটা 4 বার এসেছে পরীক্ষায়। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী। তারপর ওই একই প্রশ্ন আবার, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি? এটা ওই তোমরা জানো 51 থেকে 56। প্রথম পরিকল্পনায় প্রকৃত ব্যয় কত হয়? এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম পরিকল্পনায় প্রকৃত ব্যয়, হ্যাঁ, প্রথম পরিকল্পনায় প্রকৃত ব্যয় কত হয়? 1960 টাকা। ঠিক আছে, 1960, 1960 টাকা প্রথম পরিকল্পনার ব্যয় হয়েছিল। এই তো আরো এসছে, প্রথম পরিকল্পনায় কোন বিষয়ে অধিক জোর দেওয়া হয়? কৃষিক্ষেত্রে এটা আলোচনা হয়েছে। দ্বিতীয় পরিকল্পনায় কোন বিষয়ে অধিক জোর দেওয়া হয়? শিল্পক্ষেত্রে, এটাও এসেছে। আচ্ছা, পরিকল্পনা বিরতির কাল কোন সময়কে বলা হয়? পরিকল্পনা বিরতির কাল কোন দুটো পরিকল্পনার মাঝে হয়েছিল? এটা বলতে পারবে? পরিকল্পনার বিরতিকাল কোন দুটো পরিকল্পনার মাঝামাঝি হয়েছিল?
পরিকল্পনার বিরতিকাল, তৃতীয় আর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী সময়কে। ঠিক আছে, 66, 67, 68, 69, মানে 66-র শেষে যেটা হলো 67, 68, 69 এই সময়, তাই তো? হ্যাঁ, থার্ড আর ফোর্থের মাঝখানে। ঠিক আছে, থার্ড এবং ফোর্থের মাঝখানে। আচ্ছা, তারপরে দেখো এই কোশ্চেনটাও দিয়েছে আবার, ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল কোনটি ছিল? ঘূর্ণমান পরিকল্পনার সময় 78, এবার বলো ঘূর্ণমান পরিকল্পনার সময় কোন সময় ছিল? হুম, 78, 79, 80। ঠিক আছে, একই রকম কোশ্চেন। আচ্ছা, তারপরের প্রশ্ন এরকম যে ধরো রিজার্ভ ব্যাংক যখন স্বল্পকালীন সময়ে সমস্ত ব্যাংকের থেকে টাকা ধার নেয়, সেই যে রেটটা, সেই রেটটাকে কি বলা হয়? রিজার্ভ ব্যাংক যখন টাকা ধার নেয় সেটাকে কি বলা হয়? অপশন ধরো রেপো রেট, রিভার্স রেপো রেট। রিজার্ভ ব্যাংক যখন টাকা ধার নেয় তখন তাকে কি বলা হবে? রিজার্ভ ব্যাংক যখন টাকা ধার নেবে তখন তাকে বলা হবে রিভার্স রেপো রেট। ঠিক আছে, আর বাণিজ্যিক ব্যাংক যখন রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেবে স্বল্প সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য যখন বাণিজ্যিক অন্যান্য ব্যাংকগুলো যখন আরবিআই এর কাছ থেকে টাকা ধার নেবে তখন তাকে বলা হবে রেপো রেট। তো এই এরপর অন্য যে প্রশ্ন আছে সেটা বলো যে জিডিপির ফুল ফর্ম কি? জিডিপির ফুল ফর্ম আসে পরীক্ষায়। জিডিপির ফুল ফর্ম, হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, ভারতের মধ্যে বসবাসকারী সমগ্র ব্যক্তি, ঠিক আছে, ভারতের মধ্যে বসবাসকারী সমগ্র ব্যক্তি এক বছরে যত আয় করে, অর্থাৎ ভারতে যত আয় হয় এক বছরে ভারতবর্ষে বসবাসকারী সমস্ত, সেই যে ইনকামটা, সেই ইনকামটা কিসের মধ্যে পড়ে? অপশান হচ্ছে ধরো জিএনপি, জিডিপি, তারপর অন্য কিছু থাকলো। জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম। তো এটা ভারতের মধ্যে বসবাসকারী যেটা হয় সেটা হচ্ছে সমস্ত জিডিপির মধ্যে পড়ে। সেটা ভারতে এসে কোনো বিদেশিও আয় করতে পারে, সেটাও জিডিপির মধ্যে পড়ে। আচ্ছা, তারপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তনিমা বলেছে ঠিক আছে, জিডিপি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। আর বলতে পারবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতে প্রতিষ্ঠিত হয় 1935 সালে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955, আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে 1934-এর আরবিআই অ্যাক্ট অনুসারে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আরবিআই অ্যাক্ট 1934 অনুসারে 1935 থেকে এদের কাজ শুরু হয়। 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। তো একটা মজার কোশ্চেন থাকে যে কোন ব্যাংকে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে না বলে 4টে অপশন দিয়ে দেয়, তো তার মধ্যে কোনটা অ্যান্সার হবে? 4টে অপশন দিয়ে বলে কোন ব্যাংকে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে না, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে না। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্ন,
নরসিংহম কমিটি ভীষণ ইম্পর্টেন্ট। নরসিংহম কমিটি, তো নরসিংহম কমিটি কিসের সঙ্গে যুক্ত? নরসিংহম কমিটি কিসের সঙ্গে যুক্ত? নরসিংহম কমিটি যুক্ত ব্যাংকিং ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সেটা নরসিংহম কমিটি বলা হয় সেই কমিটিটাকে। আচ্ছা, 14টি ব্যাংককে ফার্স্ট জাতীয়করণ করা হয়, ন্যাশনালাইজ করা হয় কত সালে? একটু আগে হয়েছে, এটাও এসেছে অনেকবার। 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে। 1969 সালে 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয়, 14টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে জাতীয়করণ করা হয়। আচ্ছা, এরপর বলো, ভারতের 1 টাকার নোটে কার সই থাকে? ভারতের যে 1 টাকার নোট, সেই নোটে কার সই থাকে? ভারতের 1 টাকার নোটে সই থাকে ভারতের অর্থ মন্ত্রকের সচিবের, অর্থাৎ সেক্রেটারি টু দ্য ফিনান্স মিনিস্ট্রি, অর্থ মন্ত্রকের সচিবের। আর ভারতের অন্যান্য যে নোটগুলো আছে সেখানে কার সই থাকে? ভারতের অন্যান্য যে নোটগুলো আছে সেখানে সই থাকে আরবিআই এর গভর্নরের। তো প্রশ্নটা এরকম ঘুরিয়েও আসতে পারে, আরবিআই গভর্নরের সাইন কোন নোটে দেখা যায় না? বলে হয়তো 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 2000 টাকা এরকম অপশন দেবে, তো 1 টাকার নোট হবে। তো 1 টাকার নোটে সাইন থাকে অর্থমন্ত্রকের সচিবের। আচ্ছা, রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। রিজার্ভ ব্যাংকের যে হেডকোয়ার্টার, সদর দপ্তর, রিজার্ভ ব্যাংকের সদর যে দপ্তর আছে সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত। আর এটাও ভীষণ ইম্পর্টেন্ট, রিজার্ভ ব্যাংকের সহযোগী হিসেবে কোন ব্যাংক কাজ করে? মানে রিজার্ভ ব্যাংকে যদি তোমার কোনো দরকার থাকে সেই কাজ তুমি তোমার পার্শ্ববর্তী সেই ব্যাংকে গিয়েও করে ফেলতে পারবে। সেই ব্যাংকটার নাম কি? রিজার্ভ ব্যাংকের সহযোগী হিসেবে কাজ করে অন্য কোন ব্যাংক? সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংকের সহযোগী ব্রাঞ্চ হিসেবে কাজ করে। আচ্ছা, মালহোত্রা কমিটি কিসের সঙ্গে যুক্ত? মালহোত্রা কমিটি কিসের সঙ্গে যুক্ত? অপশানে হয়তো ব্যাংকিং ক্ষেত্র থাকবে, ইন্স্যুরেন্স বা বীমা ক্ষেত্র থাকবে, আরো অন্যান্য অপশন থাকবে। তো অ্যান্সার হবে হচ্ছে বীমা ক্ষেত্র। মালহোত্রা কমিটি বীমা ক্ষেত্র, বীমা মালহোত্রা, এভাবে মনে রাখবে, বীমা মালহোত্রা, বীমা ক্ষেত্র অর্থাৎ মালহোত্রা কমিটি। ঠিক আছে, আর একটু আগে জিজ্ঞাসা করলাম কি, নরসিংহ কমিটি, সেইটা ব্যাংকিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তারপর ভীষণ ইম্পর্টেন্ট পরেরটা, এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1982 সালে। এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1982 সালে। ঠিক আছে, আচ্ছা, এরপর কৃষিক্ষেত্রে ঋণ দানের জন্য সর্ববৃহৎ যে ব্যাংক আছে সেই ব্যাংকটা কি? কৃষিক্ষেত্রে ঋণ দানের জন্য সর্ববৃহৎ যে ব্যাংক আছে সেটা হচ্ছে ন্যাবার্ড। কৃষিক্ষেত্রে সর্বোচ্চ লোন প্রদানকারী সংস্থা হলো ন্যাবার্ড। আর একটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে শিল্পক্ষেত্রে সর্বোচ্চ লোন প্রদানকারী সংস্থা। হ্যাঁ, শিল্পক্ষেত্রে সর্বোচ্চ লোন প্রদানকারী সংস্থা সেটা হবে হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক। এক কথায় হবে ডেভেলপমেন্ট ব্যাংক। শিল্পক্ষেত্রে হবে ডেভেলপমেন্ট ব্যাংক। ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে সেটা আইডিবিআই হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এক কথায় হবে হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক। আর শিল্পক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যাংক, আর কৃষিক্ষেত্রে হবে ন্যাবার্ড। তো ন্যাবার্ড কত সালে চালু হয়? ন্যাবার্ড চালু হয় 1982 সালে। ন্যাবার্ড চালু হয় 1982 সালে। পঞ্চায়েতি রাজ ভারতে চালু হয় কত সালে? সেটা হচ্ছে 1959 সালে। আচ্ছা, বর্তমান ভারতের বৃহত্তম শিল্প কোনটি? এটাও ভীষণ ইম্পর্টেন্ট। বর্তমান ভারতের বৃহত্তম শিল্প কোনটি? বর্তমান ভারতের বৃহত্তম শিল্প হচ্ছে বস্ত্র শিল্প।
ঠিক আছে, বর্তমান ভারতে বৃহত্তম শিল্প হচ্ছে বস্ত্র শিল্প। আর ভারতের সর্ববৃহৎ সরকারি সংস্থা কি? বর্তমান ভারতের সর্ববৃহৎ সরকারি সংস্থা হচ্ছে রেল। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা, ভারতের জাতীয় আয় সব থেকে বেশি কোথা থেকে আসে? ভারতের জাতীয় আয় সব থেকে বেশি কোথা থেকে আসে? সেটা আসে সেবা ক্ষেত্র থেকে, সার্ভিস সেক্টর থেকে। ভারতের জাতীয় আয় সর্বাধিক আসে সার্ভিস সেক্টর থেকে। হ্যাঁ, পরিষেবা ক্ষেত্র থেকে, মানে সার্ভিস সেক্টর থেকে সব থেকে বেশি আয় হয়। আচ্ছা, যদি এই প্রশ্নটা হয় রেলের সব থেকে বেশি আয় হয় কোথা থেকে? রেলের সব থেকে বেশি আয় হয় কোন ক্ষেত্র থেকে? অপশন থাকতে পারে যে প্যাসেঞ্জার রেল, তারপরে থাকতে পারে তোমার মেল ট্রেন মানে এক্সপ্রেস ট্রেন, তারপরে থাকতে পারে ফ্রেট চার্জ। তো অপশন হবে ফ্রেট চার্জ। রেলের সব থেকে বেশি আয় হয় ফ্রেট চার্জ থেকে। ফ্রেট বলতে বহন খরচ, মানে মালগাড়ি থেকে মালপত্র বহন করে রেলের সব থেকে বেশি আয় হয়। যাত্রী বহন করে রেলের অত বেশি আয় হয় না। আচ্ছা, কলকাতায় মেট্রো পরিষেবা কত সালে চালু হয়েছিল? কলকাতাতে মেট্রো পরিষেবা কত সালে চালু হয়েছিল? এটা হচ্ছে 1984 সালে। 1984 সালে কলকাতায় মেট্রো চালু হয়েছিল। আচ্ছা, ফেরা বলতে ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যামেন্ড, যেটা আছে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট 1973 সালে চালু হয়েছিল। 1973 সালে ফেরা বলবৎ হয়। 1973 সালে ভারতের প্রথম শিল্পনীতি, এটা 3বার এসছে ডাব্লিউবিসিএস এ। ভারতে প্রথম শিল্পনীতি কত সালে ঘোষিত হয়? মানে পিলিতেই 3বার এসেছে, মেনে তো আরো এসেছে। 1948 সালে ভারতে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় 1948 সালে। যদি বলে স্বাধীন ভারতের, তাহলেও কিন্তু এটাই হবে। আচ্ছা, ভারতে কোন সরকার ঘূর্ণমান পরিকল্পনার সূচনা করেছিলেন? কোন সরকার ঘূর্ণমান পরিকল্পনার সূচনা করেছিলেন? সেটা হচ্ছে জনতা সরকার। ঠিক আছে, জনতা সরকার। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে কোন পরিকল্পনায় কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক ছিল? ঋণাত্মক মানে নেগেটিভ হয়েছিল। কোন পরিকল্পনায় কৃষিক্ষেত্রের যে উন্নয়ন সেটা নেগেটিভ হয়েছিল? সেটা হচ্ছে তৃতীয় পরিকল্পনা, 3 নম্বর পরিকল্পনায়। আচ্ছা, তারপর 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করা হয় কত সালে? একদম সম্প্রতি 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করা হয়েছিল। সেটা কত সালে বন্ধ হয়েছিল এবং কত সালে আবার 2000 চালু হয়? 2000 টাকার নোট পরপরই চালু হয়েছিল 2016 সালে। কত তারিখে? 8ই নভেম্বর। 2016 সালের 8ই নভেম্বর 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করা হয়। আচ্ছা, রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নর ছিলেন সিডি দেশমুখ। এলআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এলআইসি প্রতিষ্ঠিত হয় 1956 সালের বোম্বাইতে। ঠিক আছে, এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? একটু আগেই আলোচনা হলো। এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1982 সালে। এবং ওই একই সালে ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও মনে রাখতে হবে। ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। আচ্ছা, 1969 সালে কয়টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত হয়েছিল? 1982 সালে
সরি 1969 সালে কয়টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল? সেটা হচ্ছে 14টি। তাও ঠিক আছে। ভারতের 1 টাকার নোট কে প্রকাশ করে? এটাও খুব ইম্পর্টেন্ট। ভারতের 1 টাকার নোট কারা প্রকাশ করে? কিন্তু রিজার্ভ ব্যাংক করে না। 1 টাকার নোট প্রকাশ করে ভারতের অর্থ মন্ত্রক। ওই জন্য 1 টাকার নোটে অর্থ মন্ত্রকের সাইন থাকে। অনেকে কিন্তু ভুল করে অর্থমন্ত্রীর সাইন থাকে লিখে দেয়, সেটা কিন্তু হবে না। যেটা হবে হচ্ছে অর্থ মন্ত্রকের সচিবের সাইন থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপরের কোশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট, ট্যাক্স সংক্রান্ত। ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স এই দুই ভাগে ভাগ করা হয়, তোমরা জানো। একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স মানে প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স মানে পরোক্ষ কর। তো ইনকাম ট্যাক্স এটা কিন্তু প্রত্যক্ষ কর, অর্থাৎ সরাসরি সরকারের ঘরে দেওয়া হয় ইনকাম ট্যাক্স, মানুষ যে আয় করে। আর পরোক্ষ কর কোনটা? পরোক্ষ কর হচ্ছে অ্যাকচুয়ালি জিএসটি। আমরা যখন কোনো জিনিসপত্র কিনি, সেই জিনিসপত্রের সঙ্গে জিএসটি অটোমেটিক চলে আসে সরকারের ঘরে, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে। তো পরীক্ষাতে এই কোশ্চেনটা আসে যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি কত সালে চালু হয়? জিএসটি কত সালে চালু হয়? বলো দেখি, জিএসটি কত সালে চালু হয়? আচ্ছা, এটা বলো। সেলস ট্যাক্স যেটা, সেটা হ্যাঁ ঠিক আছে, 1 জুলাই 2017। 1 জুলাই 2017, ওই জন্য 1 জুলাইকে জিএসটি ডে বলা হয়। 1 জুলাইকে আবার জিএসটি ডে বলা হয়। 1 জুলাই কিন্তু আবার ডক্টরস ডে। হ্যাঁ, 2017 সালের 1 জুলাই জিএসটি চালু হয়। আচ্ছা, সেলস ট্যাক্স কাদের আন্ডারে পড়ে? মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স, মানে ইউনিয়ন ট্যাক্স নাকি স্টেট ট্যাক্স? সেলস ট্যাক্স, যার বর্তমান নাম জিএসটি এখন হয়ে গেছে। তো জিএসটি হয়ে গেলে এটা তো সমান সমান ভাগ হয়, সেন্ট্রাল এবং স্টেট দুই ভাগে ভাগ করে নেয় সমস্ত ট্যাক্স গুলো। হ্যাঁ, তনিমা বললো 1 জুলাই, ওটা ঠিক আছে। আচ্ছা, ভারতে এইটা খুব ইম্পর্টেন্ট, ইন্ডিকেটিভ প্ল্যান মানে নির্দেশ করে দেওয়া হয় যে কোন ধরনের পরিকল্পনা হবে। ইন্ডিকেটিভ প্ল্যান কত সাল নয়, আসলে কোন পরিকল্পনায় চালু হয়েছিল? ইন্ডিকেটিভ প্ল্যান কোন পরিকল্পনাকালীন সময়ে চালু হয়েছিল? সেটা হচ্ছে অষ্টম পরিকল্পনাকালীন সময়ে চালু হয়েছিল। তো দেখো, কোশ্চেন ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলো যা পরীক্ষাতে এসছে, বারবার এসছে, সেইগুলো আলোচনা হলো অনেকগুলোই। এবং শুধুমাত্র এইগুলোই তো এনাফ নয়, আরো অনেক কিছু কোশ্চেন পড়ে রাখলে আর একটু কনফিডেন্স বাড়বে। তো পরীক্ষার আগে যে কোশ্চেনগুলো অবশ্যই জানা দরকার সেইগুলো একটু আলোচনা করে দিলাম। ঠিক আছে।